জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট বনাম 2026-27 অর্থ বছরের বাজেট, প্রত্যাশা ও বাস্তবতার বিরাট ফারাক। সম্প্রতি ঘোষিত 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটটি 24 জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। যে রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ রাষ্ট্র সংস্কার ও বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, তার প্রধান প্রত্যাশাই ছিল এমন একটি অর্থনৈতিক রূপরেখা যা প্রচলিত আমলাতান্ত্রিক বৃত্ত থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের কষ্ট লাঘব করবে। কিন্তু এই প্রস্তাবিত বাজেটে সেই গণ আকাঙ্ক্ষা পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছে। এই বাজেট প্রণয়নের পুরো প্রক্রিয়াটি অগণতান্ত্রিক। জনপ্রতিনিধিরা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের মুখোমুখি হয়ে তাদের অভাব, অভিযোগ ও চাহিদার কথা শুনে এই বাজেট তৈরি করেননি। তৃণমূল পর্যায় থেকে জনগণের সরাসরি অংশীদারিত্ব নিশ্চিত না করায় এই বাজেট তার জনপ্রতিনিধিত্বমূলক চরিত্র হারিয়েছে। বর্তমান বাজেট দেশীয় শিল্প ও কৃষির বিকাশ, ব্যাপক কর্মসংস্থান, উন্নত বিনিয়োগ এবং পরিবেশ বান্ধব অর্থনীতি নিশ্চিত করার বদলে প্রকৃত উন্নয়ন বিরোধী ও অর্থ পাচার বান্ধব পরিবেশ তৈরি করবে। জুলাই গণ অভ্যুত্থান বাজেট পরবর্তী বাজেটের মূল ঘোষণা হওয়া উচিত ছিল কর্মসংস্থানের উন্নয়ন। এর সাথে প্রয়োজন বিনামূল্যে উন্নত চিকিৎসা, বিনামূল্যে মানসম্মত আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা এবং শিল্প ও কৃষি খাতের টেকসই বিকাশের জন্য গবেষণায় রাষ্ট্রীয় বিনিয়োগ। বর্তমান বাজেটকে জুলাই চেতনার সাথে সংগতিপূর্ণ করতে আমাদের কতিপয় প্রস্তাবনা বিবেচনার নিয়ে এটি সংশোধন করা জরুরি। মূল স্লোগান কর্মসংস্থানই উন্নয়ন। বাজেটের মূল দর্শন বিলাসী ও লোকসানি পরিচালনা, ব্যয় সংকোচন, কর ও ট্যারিফ কাঠামোর বৈপ্লবিক সংস্কারের মাধ্যমে দেশীয় শিল্পের বিকাশ এবং জাতীয় স্বাস্থ্য বীমা ও শিক্ষা ভাউচার চালুর মাধ্যমে সরাসরি নাগরিক সুবিধা নিশ্চিতকরণ। এছাড়া সত্যিকারের বিজ্ঞান ও প্রযুক্তিজ্ঞান সম্পন্ন দক্ষ বৈজ্ঞানিক, গবেষক, প্রযুক্তিবিদ ও মানব সম্পদ তৈরির জন্য আধুনিক গবেষণা নির্ভর পদ্ধতিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া। 1. রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ও কর কাঠামো। চলতি 2026-27 অর্থ বছরে অবাস্তব ও কাল্পনিক রাজস্ব লক্ষ্যমাত্রা তাড়া করে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে হয়রানি করা অবিলম্বে বন্ধ করতে হবে। করমুক্ত আয় সীমা বৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং টাকার অবমূল্যায়ন বিবেচনায় নিয়ে করমুক্ত আয় সীমা বর্তমানে 3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 4.5 লাখ টাকা করতে হবে। ন্যায্য আয়কর প্রথা, যার আয় বেশি তার ট্যাক্স বেশি। পরোক্ষ কর ক্রমান্বয়ে কমিয়ে প্রত্যক্ষ কর প্রথা চালুর উদ্দেশ্যে উচ্চ আয়ের উপর অতিরিক্ত কর আরোপ করতে হবে। বার্ষিক আয় 50 লাখ থেকে 1 কোটি টাকা হলে অতিরিক্ত 2.5% আয়কর, বার্ষিক আয় 1 কোটি টাকা থেকে 5 কোটি টাকা হলে অতিরিক্ত 5% আয়কর, বার্ষিক আয় 5 কোটি টাকার উপরে হলে অতিরিক্ত 7.5% আয়কর। সম্পদ কর বা ওয়েলথ ট্যাক্স প্রবর্তন। ব্যক্তি বা যৌথ মালিকানাধীন স্থাবর অস্থাবর সম্পত্তির উপর 5 থেকে 10 কোটি টাকার সম্পদের উপর 2.5% সম্পদ কর, 10 থেকে 50 কোটি টাকার সম্পদের উপর 3.5% সম্পদ কর এবং 50 থেকে 100 কোটি টাকা বা তার বেশি সম্পদের উপর 5% সম্পদ কর। কর্মসংস্থান ভিত্তিক কর ও ট্যারিফ সংস্কার। কর্মসংস্থান লিঙ্কড কর্পোরেট কর ছাড়। যেসব উৎপাদনশীল কারখানা বা প্রতিষ্ঠান বছরে 100 জনের বেশি নতুন দেশীয় কর্মসংস্থান তৈরি করবে, তাদের কর্পোরেট করের হার সরাসরি 5% হ্রাস করতে হবে। স্টার্টআপ ও কুটির শিল্পের কর অবকাশ। তরুণ উদ্যোক্তাদের নতুন ব্যবসার প্রথম 7 বছরের সব ধরনের ট্যাক্স ও ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি দিতে হবে। কাঁচামালে জিরো ট্যারিফ। দেশীয় শিল্পের বিকাশের প্রধান প্রতিবন্ধকতা দূর করতে সব ধরনের মৌলিক শিল্প কাঁচামাল ও যন্ত্রপাতির উপর আমদানি শুল্ক এবং অগ্রিম কর সর্বোচ্চ 1% বা 0 করতে হবে। প্রোটেক্টিভ ট্যারিফ। দেশে উৎপাদিত হয় এমন পণ্যের বিদেশি বিকল্প আমদানিতে উচ্চ শুল্ক বজায় রাখতে হবে।
যেন দেশীয় শিল্প অসম প্রতিযোগিতা থেকে রক্ষা পায়। নিত্য পণ্যের উৎসে কর হ্রাস, চাল ডাল তেল সহ 28টি নিত্য পণ্যের উপর উৎস কর 1% করার প্রস্তাব বাতিল করে 0.25% করতে হবে। লুটপাট বন্ধে বিশেষ পদক্ষেপ। দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক বাজেয়াপ্ত হওয়া দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের সম্পত্তিকে রাষ্ট্রীয় রাজস্বের মূল ধারায় নিয়ে আসতে হবে। সরকারি পরিচালনা ব্যয় সংকোচন, প্রশাসনিক ব্যয় ও পদ সংকোচন, আমলাতান্ত্রিক জটিলতা কমাতে ডিজিটালাইজেশনে জোর দিতে হবে। বিভিন্ন সরকারি দপ্তরের সমজাতীয় বা অকার্যকর পদ উইংগুলো একীভূত বা বিলুপ্ত করতে হবে। সরকারের সকল অনুৎপাদনশীল খাতের ব্যয় কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। বিলাসী ব্যয় বন্ধ, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন গাড়ি কেনা, অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ, অতিরিক্ত আপ্যায়ন ব্যয় এবং সরকারি দপ্তরে আসবাবপত্র বা সাজসজ্জার বাজেট সম্পূর্ণ স্থগিত রাখতে হবে। ক্যাপাসিটি চার্জ বাতিল, বিদ্যুৎ খাতের কুইক রেন্টাল এবং বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তি নতুন করে পর্যালোচনা করতে হবে। অলস বসে টাকা নেওয়ার নিয়ম বাতিল করতে হবে। নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট নীতি চালু করতে হবে। লোকসানি প্রতিষ্ঠানের কর্পোরেটাইজেশন, রাষ্ট্রায়ত্ত লোকসানি বিল কারখানা নামমাত্র মূল্যে প্রিয়জনদের কাছে বিক্রি না করে মালিকানা রাষ্ট্রের হাতেই রেখে কেপিআই ভিত্তিক পেশাদারী কর্পোরেট ম্যানেজমেন্টের অধীনে দিতে হবে। কেরু এন্ড কোম্পানির সফলতার সূত্র ধরে পণ্যের বহুমুখীকরণ করতে হবে। রপ্তানি বহুমুখীকরণে প্রণোদনা। দেশীয় শিল্প সুরক্ষা ও সরকারি ক্রয় নীতি, আমাদের নিজেদের তৈরি পণ্য সম্পর্কে সমাজে বিদ্যমান না কিছু মনোভাব দূর করতে এবং দেশীয় শিল্পের জন্য একটি স্থায়ী আভ্যন্তরীণ বাজার তৈরি করতে বাজেটে 3টি আইনি বাধ্যবাধকতা যুক্ত করতে হবে। সরকারি ক্রয়ে দেশি পণ্য কোটা, সরকার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সমস্ত মেগা প্রকল্পে কেনাকাটার মোট বাজেটের ন্যূনতম 30% পণ্য ও সেবা সরাসরি দেশীয় উৎপাদনকারীদের কাছ থেকে কেনা বাধ্যতামূলক করতে হবে। সিকিউরিটি ডিপোজিট মওকুফ, দেশীয় শিল্প মালিকরা সরকারি দপ্তরে 1 কোটি টাকা পর্যন্ত মূল্যমানের পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে কোন ধরনের সিকিউরিটি ডিপোজিট বা জামানত দিতে বাধ্য থাকবে না। 45 দিনের মধ্যে বিল পরিশোধ আইন, সরবরাহ পরবর্তী আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে সর্বোচ্চ 45 কর্মদিবসের মধ্যে স্থানীয় সরবরাহকারীদের পাওনা বিল পরিশোধের আইনি বাধ্যবাধকতা থাকতে হবে। জাতীয় পোশাক ও ইউনিফর্মে 100% দেশীয় কাপড় নীতি, দেশের সমস্ত সরকারি বেসরকারি স্কুল কলেজের ইউনিফর্ম এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সহ সকল শৃঙ্খলা বাহিনীর সমস্ত পোশাক ও টেক্সটাইল সামগ্রী শতভাগ দেশীয় সুতা ও কাপড়ে তৈরি হওয়া আইনিভাবে বাধ্যতামূলক করতে হবে। বিকল্প বাজেট বরাদ্দ ও ব্যয় পরিকল্পনা। খাত 1, সার্বজনীন স্বাস্থ্য বীমা, দেশের প্রতিটি নাগরিককে একটি জাতীয় স্বাস্থ্য কার্ড দিতে হবে। এর মাধ্যমে নাগরিকরা সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে বিনামূল্যে বা নামমাত্র মূল্যে আধুনিক চিকিৎসা পাবেন। চিকিৎসার জন্য জনগণের পকেট থেকে হওয়া 67% খরচ আগামী 5 বছরের মধ্যে ক্রমান্বয়ে শূন্যে নামিয়ে আনতে হবে। খাত 2, শিক্ষা ও প্রযুক্তি, প্রাত্যিক শিক্ষার বাজেট কমিয়ে কর্মমুখী কারিগরি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় জোর দিতে হবে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পরিবারকে সরাসরি শিক্ষা ভাউচার দিতে হবে, যা দিয়ে তারা যে কোনো মানসম্মত সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাবে। খাত 3, ক্ষুদ্র মাঝারি ঋণ, শিল্প ঋণ ও ব্যাংকিং সংস্থা, বাজেট ঘাটতি মেটাতে সরকার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কোনো ঋণ নেবে না। ব্যাংকগুলোর জন্য মোট ঋণের অন্তত 30% ক্ষুদ্র মাঝারি ও তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ও নামমাত্র সুদে বিতরণ করা বাধ্যতামূলক করতে হবে। অবকাঠামো ও জ্বালানি নিরাপত্তা, চলমান প্রকল্পগুলোর মধ্যে যেগুলো সরাসরি কর্মসংস্থান ও শিল্পায়নের সাথে যুক্ত কেবলমাত্র সেগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বরাদ্দের সিংহভাগ ব্যয় দেশীয় গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে যেন শিল্প কারখানা নিরবিচ্ছিন্নভাবে
ও সস্তা জ্বালানি পায়, কৃষি খাতের আমূল সংস্কার ও কৃষক সুরক্ষা, প্রান্তিক কৃষকদের কর্পোরেট ও মধ্যস্বত্ব ভোগীদের শোষণ থেকে বাঁচাতে এবং কৃষি অর্থনীতিকে সচল করতে এই 4টি পদক্ষেপ নিতে হবে। গ্রাম ভিত্তিক কৃষি সমবায় ও যান্ত্রিকীকরণ, প্রতিটি গ্রামে শুধুমাত্র প্রকৃত চাষীদের দিয়ে বাধ্যতামূলক কৃষি সমবায় গড়ে তুলতে হবে। সমবায়ের অধীনে রাষ্ট্র আধুনিক কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, হারভেস্টার, নিড়ানি যন্ত্র, মাড়াই ও ধান শুকানোর যন্ত্র ইত্যাদি সরবরাহ করবে, যা কৃষকরা নামমাত্র খরচে যৌথভাবে ব্যবহার করবেন। উপজেলা পর্যায়ে কোল্ড স্টোরেজ ও সরকারি খাদ্য গুদাম, দেশের প্রতিটি উপজেলায় সরকারি অর্থায়নে আধুনিক মাল্টি চেম্বার কোল্ড স্টোরেজ এবং শস্য গুদাম নির্মাণ করতে হবে, যেন পচনশীল খাদ্য, পণ্য ও ধানের ন্যায্য মূল্য নিশ্চিত হয়। শস্য স্লিপ ব্যাংক ঋণ বাধ্যতামূলক, কৃষক তার উৎপাদিত ফসল উপজেলার সরকারি খাদ্য গুদামে জমা রেখে একটি জমার স্লিপ পাবেন। এই স্লিপটি স্থানীয় কৃষি ব্যাংকে দেখালে ব্যাংক তাকে অনতিবিলম্বে এবং বাধ্যতামূলক ভাবে ঋণ দিতে বাধ্য থাকবে। ফসল বিক্রির পর কৃষক ঋণ শোধ করবেন। এর ফলে কৃষক আর দাদন ব্যবসায়ী বা চড়া সুদের মহাজনদের কাছে যেতে হবে না। কৃষি উপকরণে ভর্তুকি, সার, উন্নত বীজ এবং সেচের বিদ্যুতে সরাসরি ক্যাশব্যাক ও ভর্তুকি সুবিধা প্রদান করতে হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির সংস্কার, 3টি মেগা ফ্ল্যাগশিপ প্রজেক্ট, বিলাসী দালান কোঠা নির্মাণের সনাতন এডিপির ধারণাকে ভেঙে ফেলে কর্মসংস্থান ও গ্রিন এনার্জিকে রূপান্তর করতে এডিপিকে 3টি মেগা ফ্ল্যাগশিপ প্রজেক্টে রূপান্তর করতে হবে। মেগা প্রজেক্ট 1, গ্রিন এনার্জি গ্রিড, সোলার বিদ্যুৎ উৎপাদনকে ট্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণা করতে হবে। আগামী 1 বছরের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার অন্তত 25% সোলার থেকে সংগ্রহের কার্যকর ব্যবস্থা নিতে হবে। শিল্প কারখানাগুলোর নিরবিচ্ছিন্ন ও সস্তা জ্বালানি নিশ্চিত করতে দেশের পতিত জমি, চরাঞ্চল, সরকারি ভবনের ছাদে মেগা সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা জরুরি। এছাড়া সোলার বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি বিনিয়োগকে আকৃষ্ট করতে বাড়তি নীতিগত প্রণোদনা, সহজ শর্তে ঋণ এবং আকর্ষণীয় মূল্যে বা বাড়তি দামে বিদ্যুৎ কেনার মতো সুনির্দিষ্ট সুবিধা দিতে হবে। একই সাথে গ্রাহক ও শিল্প পর্যায়ে সম্পূর্ণ বিনামূল্যে নেট মিটারিং ব্যবস্থা দিতে হবে এবং সোলার প্যানেল স্থাপন ও গ্রিড সংযোগ সংক্রান্ত যাবতীয় আমলাতান্ত্রিক জটিলতা ও হয়রানি অনতিবিলম্বে দূর করতে হবে। মেগা প্রজেক্ট 2, স্মার্ট স্টার্টআপ ম্যানুফ্যাকচারিং হাব, দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে তরুণ আইটি ও ম্যানুফ্যাকচারিং স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতকৃত ইন্ডাস্ট্রিয়াল প্লট ও ফ্যাক্টরি শেড বরাদ্দ দিতে হবে। সরকার তরুণ উদ্যোক্তাদের কারখানার প্রাথমিক অবকাঠামো স্থাপন, উন্নত টেকনিক্যাল ট্রেনিং এবং সরাসরি সিড ক্যাপিটাল বা প্রাথমিক পুঁজি সরবরাহ করবে। মেগা প্রজেক্ট 3, ইন্ডাস্ট্রিয়াল কানেক্টিভিটি, গভীর সমুদ্র বন্দর, প্রধান অর্থনৈতিক অঞ্চল ও বিশ্বিক শিল্প নগরীগুলোর সাথে সরাসরি এক্সপ্রেস রেল লাইন ও 4 লেন মহাসড়ক সংযোগ স্থাপন করতে হবে। সরকারি কেনাকাটায় দেশীয় শিল্পের জন্য যে 30% কোটা রাখা হয়েছে, সে পণ্য দ্রুত বন্দরে বা সরকারি ডিপোতে পৌঁছানোর জন্য এই মেগা কানেক্টিভিটি নেটওয়ার্ক ব্যবহার করতে হবে। বাজেট বাস্তবায়নে আমলাতান্ত্রিক জবাবদিহিতা, দেশের বাজেট বাস্তবায়ন মূলত নির্ভর করে মেধাভিত্তিক আমলাতন্ত্রের উপর। যেহেতু আমলাতন্ত্রের উপর জনগণের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই, তাই বাজেট বাস্তবায়নের প্রতিটি আমলার কাজের ভূমিকাকে মূল্যায়ন করে তার ভিত্তিতে প্রমোশন বা ডিমোশনের ব্যবস্থা চালু করা হলে এই বাজেট যথাসময়ে বাস্তবায়িত হবে বলে আশা করা যায়। পরিশেষ, জুলাই গণ অভ্যুত্থানের মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। আমরা মনে করি এই প্রস্তাবিত বাজেট জরুরি ভিত্তিতে পুনর্বার বিবেচনা করা প্রয়োজন। মুদ্রাস্ফীতি, টাকার অবমূল্যায়ন এবং জনগণের জীবন মানের চরম অবক্ষয়কে বিবেচনায় না নিয়ে এই বাজেটকে কর্মসংস্থান বিমুখ
অবাস্তব রাজস্ব আদায়মুখী এবং দেশি বিদেশি ঋণ নির্ভর করা হয়েছে। অর্থনীতিকে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ থেকে বের করে এনে কর্মসংস্থান তৈরি, উৎপাদনমুখী শিল্পায়ন এবং একটি সুস্থ ও প্রতিযোগিতামূলক ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাস্তবসম্মত সংস্কারের মাধ্যমে বাজেটটি সংশোধনের জোর দাবি জানাচ্ছি। মনে রাখতে হবে, আজকের বাস্তবতায় কর্মসংস্থানই উন্নয়ন। সবাইকে ধন্যবাদ।